রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। মিঠা জলে বাণিজ্যিকভাবে পোনা মাছের চাষ আমাদের রাজ্যের অনেক মাছ চাষিই করে থাকেন। মাছ চাষিরা এখন ব্যস্ত মজুদ পুকুর বা সঞ্চয় পুকুর তৈরির কাজে। মাছ চাষের জন্য পুকুর তৈরি করা হলো প্রথম কাজ, আর তারপরের গুরুত্বপূর্ণ কাজটি হলো সঠিক সংখ্যায় নির্দিষ্ট সাইজের মাছ ছাড়া। নিবিড় মিশ্র মাছ চাষে আবার জলস্তর অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ সঠিক অনুপাতে ছাড়তে হয়। মাছ ছাড়ার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত বেশ কিছু পদ্ধতি রয়েছে। আসুন মাছের এই মজুত করার বিষয়ে এবারে আমরা জেনে নিই মুর্শিদাবাদ জেলায় অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ সমীরণ পাত্রের কাছ থেকে। মজুত পুকুরে চাষ করতে গেলে আমরা সাধারণত চারা পোনাই ছাড়ি, যেটা 3 মাস বয়স হয় এবং তার সাইজটা হচ্ছে 10 সেন্টিমিটার সাইজ হবে এবং ওজনটা প্রায় 10 গ্রাম। তো এই সাইজের চারা পোনাগুলো আমরা যখন পালন পুকুর থেকে নিয়ে তুলে মজুত পুকুরে স্টক করব, তখন হচ্ছে কি একটা মজুতের ঘনত্ব একটা বিশাল একটা ব্যাপার ফ্যাক্টর নির্ভর করে, কারণ এটার উপর নির্ভর করে আগামী দিনে আপনার প্রোডাকশান কী হবে, আপনার 1 বিঘাতে কতটা প্রোডাকশান হবে সেটাই নির্ভর করে। তো সেটার জন্য বলি, তো আমাদের হচ্ছে কি পুকুরে 3 ধরনের লেয়ার থাকে, একটা উপরের স্তর, মাঝের স্তর এবং নিচের স্তর। এই 3টে স্তর সবাই জানেন। ওপর স্তরে কে কে থাকে এবং মাঝের স্তরে কে থাকে এবং নিচের স্তরে কোন কোন মাছ থাকে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। উপরের স্তরে যে মাছগুলো থাকে সেগুলো সাধারণত হচ্ছে কি কাতলা এবং সিলভার কাপ, এটা 2 প্রজাতির মাছ হচ্ছে উপর স্তরের মাছ। মাঝের স্তরের মাছ বলতে কি আপনার হচ্ছে কি রুই মাছ এবং আর হচ্ছে তার সঙ্গে যে গ্রাস কাপ। এবং নিচের স্তরের যে মাছ এখন দেখবেন হচ্ছে আমেরিকান রুইয়ের জায়গায় আরেকটা নতুন প্রজাতি যে মাছ এসেছেন, যার মধ্যে দেখবেন যে আমুর কার্প বলছে, যেটা হাঙ্গেরিয়ান স্ট্রেন, খুব ভালো গ্রোথ রেট, সেটাও ছাড়তে পারেন আমেরিকানের জায়গা, এবং আর ব্রিগেল আছে। তাহলে এই 6টা প্রজাতির মাছ যদি আমরা ছাড়ি আমাদের পুকুরে, যেখানে 6 ফিট জলের গভীরতা আছে মজুদ পুকুরে, তাহলে তাদের অনুপাত হবে কি না 3, 4, 3 অনুপাত করতে পারেন, অথবা উপরের স্তরে 4টে রাখতে পারেন মাছ, মাঝের স্তরে 3টে এবং নিচের স্তরে 3টে। তাহলে এই 4, 3, 4 অথবা 3, 4, 3 এই অনুপাতে যদি মাছ ছাড়েন, তাহলে কিন্তু আপনার পুকুরে যে উপযুক্ত যে প্রতিটা লেয়ারে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো সুষমভাবে ব্যবহৃত হবে। তো সেই জন্য হচ্ছে কি বলি, এটা হচ্ছে কি 4টে 3টে এই অনুপাত মেনটেন করে আপনারা হচ্ছে কি পুকুরে মাছ ছাড়বেন। আবার অনেকে বলবেন যে স্যার আমরা তো উপরের স্তরে যদি আমরা 3টে মাছ ছাড়ি, তাহলে কাতলা আর সিলভার কাপ আছে, কী করে ছাড়বো, কটা মাছ ছাড়বো, বা ভালো এরকম ধরনের কোশ্চেন আপনারা করতেই পারেন, কিংবা মনে আসতে পারে, প্রশ্ন আসতে পারে। তো সেটা দূর করে দিতে পারি যে উপরের স্তরে যে আমরা 3টে অথবা যে 4টে মাছ ছাড়বো, সেটা হচ্ছে 50-50 ভাগ করে নেব। কারণ হচ্ছে কি উপরে 2টো প্রজাতির মাছ আছে, কাতলা এবং সিলভার কাপ। তাহলে আমি যদি 3টে যদি মাছ দিই, তাহলে হচ্ছে কি 1.5 আর 1.5 করে মাছ দেবো। সাধারণত আমরা 1 বিঘা পুকুরে বলি 1000 থেকে 2000 পিস মাছ ছাড়বেন। যদি 1000 পিস ধরে নিই, যদি আপনি চাষি বললাম যে 1000 পিস মাছ ছাড়বেন, তাহলে উপরের স্তরে কটা মাছ ছাড়বে? 300 পিস মাছ। 300 পিসের মধ্যে তাহলে কাতলা কটা হবে? 150টা এবং সিলভার কাপ হবে 150। এবারে মাঝের স্তরে আসি। মাঝের স্তরে হচ্ছে কে থাকছে? রুই এবং গ্রাস কাপ। এখানে হাফ ভাগ করলে হবে না। 1 বিঘা পুকুরে যদি পুকুরে আগাছা থাকে, জলজ আগাছা থাকে, তাহলে গ্রাস কাপ ম্যাক্সিমাম আপনি 50টা ছাড়তে পারবেন। তাহলে 400টার মধ্যে যে 50টা বা 300টার মধ্যে যে 50টা গ্রাস কাপ বেরিয়ে গেল, তাহলে আপনার থাকছে কটা? 250 টাকা থাকছে। আর যদি 400টা হয়, তাহলে আপনি 350টা ছাড়ছেন। এরপরে নিচের স্তরে আসি। নিচের স্তরে আর 2জন থাকলো, সেখানে হচ্ছে কি মৃগেল থাকতে পারে এবং আমেরিকান রুই থাকতে পারে। আমেরিকান রুইয়ের জায়গায় এখন আমুর কার্প এসেছে। যদি আমুর কার্পই ঢোকান, তাহলে বলবো এখানে উপরের স্তরের মতো সমান ভাগ করে দেবেন, 50-50, মানে 150টা 300টা এই হিসাবে হিসাব করবেন। তখন দেখবেন যে টোটাল 1000 পিস মাছ হয়ে গেছে। এবং এই 1000 পিস মাছ আপনি 1 বছর বা 7 থেকে 8 মাস চাষ করার পর দেখবেন আপনার 1 বিঘা পুকুর থেকে মোটামুটি 8 থেকে 10 কুইন্টাল মাছ আপনি প্রোডাকশন করতে পারবেন। মজুতের হার একটা পুকুরে আপনার ক্যারিং ক্যাপাসিটি তো আছে, সেই মজুতের বেশি চলে গেলে আপনাকে ম্যানেজমেন্ট বেশি করতে হবে, খাবার বেশি দিতে হবে। আপনারা খাবারও দেবেন না, মাছ বেশি ছেড়ে দেবেন, তাহলে মাছ খাওয়ার কোথা থেকে পাবে? এই জন্য বলি মজুতের হারের পর একটা মেনটেন বা ঘনত্ব যেটা মেনটেন করতে হয় বিজ্ঞানসম্মত উপায় যদি চাষ করতে চান, তাহলে এই উপায় মেনটেন করুন। অনেকে বলবেন যে স্যার আমি কি এই 1000 পিস মাছ ছাড়বো? না, 1000 পিস বেশিও ছাড়তে পারেন। তখন আপনাকে সাপ্লিমেন্টেড খাবার দিতে হবে, যে বিভিন্ন কোম্পানিতে কিংবা নিজের বাড়িতে তৈরি করে নিতে পারেন। বিকালে মেঘেলের জন্য মিনিমাম 25% প্রোটিনযুক্ত খাবার তৈরি করতে হয়, এবং সেই খাবারটা 1 কুইন্টাল মাছের জন্য 2 থেকে 3 কেজি করে পার ডে খাবার লাগে মাত্র। সেই খাবারটা প্রতিদিনই খাবার দেবেন এবং নির্দিষ্ট টাইমে, সকাল 10টার পর দেবেন, নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট জায়গায় খাবারটা দেবেন। তাহলে দেখবেন আপনার মাছের বাড়ির কোনো সমস্যা হবে না এবং প্রোডাকশনও ভালো হবে, রোগ ফোগ হবেই না। আমাদের রাজ্যের একটি প্রধান অর্থকরী ফসল হলো পাট। পাট তন্তুর কদর বিশ্বজোড়া। এ রাজ্যের প্রায় প্রতিটি জেলার কৃষক পাট চাষে আগ্রহ দেখিয়ে থাকেন। পাটের ভালো ফলন পেতে হলে উচ্চ ফলনশীল জাত নির্বাচন করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ করা উচিত।
পাট চাষের বিজ্ঞানসম্মত প্রযুক্তির বিষয়ে জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার দাস। দু ধরনের পাট আমরা চাষ করে থাকি সাধারণত পশ্চিমবঙ্গে। একটা হচ্ছে মিঠা পাট আর একটা তিতা পাট, অর্থাৎ তোষা জুট যেটা হচ্ছে আমরা মিঠা পাট বলি, সেটারই এখন চাষ সব থেকে বেশি পশ্চিমবঙ্গে এবং এর ফলন তিতা পাট তার থেকে অনেকাংশে বেশি। মিঠা পাটের উন্নত জাত JRO 524 নবীন জাতটি কিন্তু ফলন খুবই ভালো। এছাড়াও আরও উন্নত জাত এখন আছে, যেমন JRO 66 গোল্ডেন জুবলি তোষা বা JRO 128, JRO 8432, JRO 7835। এছাড়া আরেকটি জাত আছে S19 বলে, এবং এই জাতটির আরেকটি গুণ হচ্ছে যে এর যেহেতু কাণ্ডটা লালচে রঙের হয় এবং একটু শাইনি হয়, সেই কারণে এতে পোকামাকড়ের উপদ্রব বা আক্রমণটাও কিন্তু কম হয়। গাছও কিন্তু খুব লম্বা হয়, দীর্ঘ, এবং এর ফলনও খুব ভালো। পাটের বীজ যেহেতু খুব ছোট আকারে, সেহেতু জমিটা খুব ভালোভাবে ফাইন করে তৈরি করতে হবে। তার জন্য মোটামুটি 2টি আড়াআড়ি চাষ অবশ্যই দিতে হবে এবং দেওয়ার পর খুব ভালোভাবে লেভেলিংটা করতে হবে। তারপরে মাটি খুব ভালো ঝুরঝুরে করে তারপরই কিন্তু পাটের বীজ বুনতে হবে। সাধারণত পাটের ক্ষেত্রে আমরা বলে থাকি যে 60-30-30 অর্থাৎ 60 কেজি নাইট্রোজেন হেক্টর প্রতি জমিতে, 30 কেজি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং 30 কেজি মিউরিয়েট অফ পটাশ। পাটেও দেখা যায় যে সালফারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে পাটের তন্তু উৎপাদনে। সেই জন্য যদি সিঙ্গেল সুপার ফসফেট যাতে 12% সালফার থাকে সেটি প্রয়োগ করলে কিন্তু এক্ষেত্রে ফলন আশানুরূপ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মূল সার হিসাবে কিন্তু জমি তৈরির সময় অর্ধেক পরিমাণ নাইট্রোজেন এবং পুরো ফসফরাস এবং পটাশ মূল জমিতে প্রয়োগ করতে হবে। এর সঙ্গে আপনারা জৈব সার প্রয়োগ করবেন। সাধারণত যে সমস্ত মিডিয়াম ল্যান্ড সিচুয়েশন, পাট চাষ সাধারণত আমরা মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের শুরু পর্যন্ত এই সময়তেই আমরা পাট বুনে থাকি। পাট যদি আমরা খুব আগাম বুনে ফেলি, অর্থাৎ ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের শুরুর দিকে পাটটা বুনে ফেলি, তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা থাকে যে ছোট গাছেতেই কিন্তু শাখা প্রশাখা তৈরি হয়ে যাবে এবং ফুল এসে যাবে। আবার যদি শেষের দিকেও দেরি করে নাবিতে লাগানো হয়, তখনও কিন্তু দেখা যাবে যে গাছ বেশি দীর্ঘ হওয়ার আগেই তাতে ব্রাঞ্চিং এসে যাবে, অর্থাৎ শাখা প্রশাখা ছাড়তে শুরু করবে এবং ফুল এসে যাবে। তো এই দুটোই কিন্তু চাষের পক্ষে ক্ষতিকর। অতএব নির্দিষ্ট সময়ই কিন্তু বুনতে হবে বীজ বুনতে গেলে কি হেক্টর প্রতি 7.5 বিঘে জমিতে 5 কেজি বীজের প্রয়োজন। আর তিতা পাটের ক্ষেত্রে সেটা একটু বেশি, 7 কেজি থেকে 7.5 কেজি বীজ লাগে। বীজ বোনার আগে সাধারণত আমরা বলে থাকি বীজটাকে শোধন করে নিতে। বীজ শোধন করতে গেলে প্রথমে জৈব রোগনাশক দিয়ে বীজ শোধন করে নেওয়া যেতে পারে, অথবা যদি অজৈব দিয়ে করতে হয় সেক্ষেত্রে কার্বানডাজিম দিয়েও বীজ শোধন করতে পারেন বা ম্যানকোজেব দিয়ে বীজ শোধন করে প্রতি কেজি বীজের জন্য মোটামুটি 2.5 গ্রাম শোধন করে তারপরে বীজটাকে বুনতে হবে। বুনতে গেলে প্রথমে হচ্ছে যে সারি থেকে সারির দূরত্ব পাটের ক্ষেত্রে 20 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 10 সেন্টিমিটার। তো এইভাবে যদি সারিতে বীজ বোনা যায় তাহলে ফলনটা খুব ভালো হয়। অন্তর্বর্তীকালীন যে সমস্ত পরিচর্যাগুলো, যেমন আগাছা দমন, আগাছা নিয়ন্ত্রণ ইত্যাদি, বা রোগ পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য স্প্রে করা, এই সমস্ত পরিচর্যার ক্ষেত্রে সুবিধা হয়। যদি ছিটিয়ে বুনতে হয় তাহলে মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট পরিমাণ জমিতে যেন গাছের সংখ্যা এটা ঠিকমতো থাকে, এবং যখন লাগানোর সময় সেই সময় যদি খুব মাটি শুকনো থাকে তাহলে হয়তো একটি সেচের প্রয়োজন হয়, এবং সাধারণত সেচ দিয়ে এনে তারপরেতেই পাটের বীজটি লাইনে ছড়ানো উচিত। বীজ লাগানোর পর সঙ্গে সঙ্গে জল দিলে আগাছার উপদ্রবটি অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। গাছ বেরোতে মোটামুটি 7-10 দিন সময় লাগে। মাঝখানে একবার হুইল হো ইউজ করা যেতে পারে, অথবা নিড়ানি দিয়ে আগাছা দমন, এবং সেই সঙ্গে সঙ্গে একটু জমিটাকে খুশে দেওয়ার প্রয়োজন হয় যাতে বাতাস চলাচলটা ভালো থাকে। এরপরেতে সাধারণত বৃষ্টির মরশুম এসে যায়, সেই জন্য তখন আর বিশেষ জল দেওয়ার প্রয়োজন হয় না। লাগানোর পর হয়তো 15 দিনের মাথায় একটি সেচের দেওয়া যেতে পারে। তারপরেতে বৃষ্টি শুরু হয়ে গেলে সেক্ষেত্রে আর সেচের প্রয়োজন হয় না। পাট চাষের যে মোট খরচ, সেই খরচের কিন্তু প্রায় 50% চলে যায় আগাছা দমন করতে। সেই জন্য আগাছা দমন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় পাটের ক্ষেত্রে, এবং এই আগাছা দমন করতে গেলে জমিটি যাতে খুব ভালোভাবে লেভেল করা হয়। লেভেলিংটা ভালো হলে কিন্তু আগাছার পরিমাণ এমনিই কমে যায়। নানা রকমের এখন হার্বিসাইড যেমন বেরিয়েছে, কুইজালোফপ ইথাইল, সেইটি প্রয়োগ করা যেতে পারে পাট চাষের ক্ষেত্রে একটি আগাছা নাশক হিসাবে। বড় পাতার আগাছা এবং ঘাস জাতীয় আগাছা দমন করা ভালোভাবেই সক্ষম। তাছাড়া হচ্ছে যে পাটের সঙ্গে সাথী ফসল হিসাবে একই সাথে দুটো সারির মধ্যবর্তী জায়গা, সেখানে যদি আমরা লাল নোটে শাক বুনে দিই তাহলে দেখা যাবে যে লাল নোটে শাকটি আগাছাকে বাড়তে দেবে না, এবং লাল নোটে শাকটি 1 মাস পর যখন
ম্যাচিওর হয়ে যাবে তখন এই নোটে শাকটিকে আমরা বাজারজাত করব এবং তারপরে পাট গাছটি নিজের মতো বাড়তে থাকবে। আবার এমনও করা যায় যে পাটের বীজ বোনার 1 মাস আগে যদি আমরা সেই জমিতে মুগের বীজ বুনে দিই ছিটিয়ে, এবং সেক্ষেত্রে মুগ গাছ মোটামুটি 1 মাস বয়স হওয়ার পর তারপরে আমরা পাটের বীজটি বুনবো সারিতে। মুগটি যখন ম্যাচিওর করে যাবে ফসলটি তখন আমরা মুগটা কেটে নেব, তখন এবার পাট গাছটি বাড়তে থাকবে। মুগের একটা আলাদা আমরা ফসল হিসাবে ওখান থেকে একই জমি থেকে পেয়ে গেলাম, যার ফলে মুগও পেলাম আবার সেই জমি থেকে পাটও পেয়ে গেলাম নির্দিষ্ট সময়ের মধ্যে। পাটের বিভিন্ন পোকা যেমন জুট অ্যাপিয়ন বলে একটি হয় বা শোষক পোকা, এইগুলো নিয়ন্ত্রণ করা হয়। তার সাথে সাথে পাটের শেকড়ে ম্যাক্রোফোমিনা জাতীয় রোগের প্রাদুর্ভাব, বিভিন্ন গোড়া পচা কাণ্ড পচা রোগ, সেইগুলোকেও যদি যথাযথ ঔষধ স্প্রে করে নিয়ন্ত্রণ করা হয়। পাট সাধারণত আমরা বলি যে যদি খুব ভালো কোয়ালিটির তন্তু পেতে হয় তাহলে কিন্তু মোটামুটি 120 দিনের মাথায় কেটে ফেলতে হবে গাছটিকে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়ে সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সমর হালদার। তিনি রঙিন মাছ গোল্ড ফিশের প্রজনন সম্পর্কিত বিষয় তিনি জানতে চেয়েছেন। গোল্ড ফিশের প্রজনন বাণিজ্যিকভাবে করতে হলে প্রথমেই এর পছন্দসই ভ্যারাইটিগুলোকে বেছে নিতে হবে। মোটামুটিভাবে আমাদের রাজ্যের বাজারে যে ভ্যারাইটিগুলো চাহিদা আছে সেগুলো হলো রেড ক্যাপ ওরান্ডা, ফ্যানটেল, লায়ন হেড, পার্ক স্কেল, ভেইল টেল ইত্যাদি। প্রজননের জন্য পরিণত স্ত্রী ও পুরুষ মাছ বেছে নিতে হবে। সাধারণভাবে 2 বছর বা তার চেয়ে বেশি বয়সের মাছ বেছে নিতে হবে। 15 থেকে 20 লিটার জল ধরে এরকম অ্যাকোরিয়ামে বা সিমেন্টের চৌবাচ্চায় বা গামলায় এর প্রজনন করা যেতে পারে। জলের মধ্যে অ্যাকোরিয়ামের উপযোগী মাছ বা কৃত্রিম গাছ রাখতে হবে। প্রজননের উপযোগী মাছ যখন জলাধারে ছাড়া হয় তখন পুরুষ মাছটি স্ত্রী মাছকে ধাওয়া করে। এরপরে স্ত্রী মাছটি ডিম পাড়তে থাকলেই পুরুষ মাছ তার পেছনে পেছনে সাঁতার কাটতে কাটতে ডিমগুলোকে নিষিক্ত করে। ডিমগুলো গাছে আটকে যায়। ডিম পাড়া ও ডিম নিষিক্ত করার পরে স্ত্রী ও পুরুষ মাছকে তুলে নিতে হবে। 2-3 দিন পর থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়। এরপরে বাচ্চার পরিচর্যা করতে হয়। প্রথম দিকে এদের আর্টিমিয়া, ইনফিউসোরিয়া খাওয়াতে হবে। দিন 10 পর থেকে টুকরো করে কেঁচো দেওয়া যেতে পারে। 3 থেকে 4 মাসের মধ্যে গোল্ডফিশের চারা বিক্রির উপযোগী হয়। রঙিন মাছের প্রজননের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা না থাকলে অবশ্য এই কাজে সাফল্য পাওয়া কঠিন। সেক্ষেত্রে আপনি প্রশিক্ষণ নিয়ে রঙিন মাছের প্রজননে নামুন। প্রশিক্ষণের জন্য কলকাতা সল্টলেকে অবস্থিত সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশনে যোগাযোগ করতে পারেন। পশ্চিমবঙ্গে প্রায় 14 লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। আউশ কিংবা আমন ধানের চেয়ে বোরো ধানের ফলন বেশি, তাই যাদের সেচের সুবিধা রয়েছে তারা বোরো ধান চাষে আগ্রহ দেখিয়ে থাকেন। এই তন্ডুল ফসলটির জমিতে বেশ কয়েকটি রোগের উপদ্রব দেখতে পাওয়া যায়, যেগুলি এর ফলনের ক্ষতি করে। মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের বর্ণা মৌজার বোরো ধান চাষি বিটুন পাল তার 1.5 বিঘা জমিতে ধান রোপণ করেছেন। এখন ধানের বৃদ্ধি দশা চলছে। এই সময় তার জমিতে ধান চারার পাতায় বাদামি দাগ এবং অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। এই জমিতে ফেব্রুয়ারি মাসের দিকে শেষের দিকে সুপার মিনিকের আর 1010 ধান বুনেছি, কিন্তু দেখা যাচ্ছে এখন এক ধরনের পুরো ধানটার গোড়া থেকে, গাছের গোড়া থেকে সম্পূর্ণ লাল হয়ে যাচ্ছে আর ফোটা ফোটা দাগ পড়ছে। এই জন্য আমি এটি অফিসারের কাছে দ্বারস্থ হয়েছি, যাতে কি করলে এই ধরনের সমস্যাটা থেকে আমি সমাধান পাবো এই আশায় আমি রাখছি। বোরো ধানের বিভিন্ন রোগ এবং তার সুসংহত প্রতিকার ব্যবস্থা সম্পর্কে জানালেন মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা দেবাশিস ঘোষ। এখানে চাঁচল 2 নম্বর ব্লকে এই যে কৃষক রয়েছে বিটন পাল, তার জমি আমরা দেখতে এসেছি আজকে, এবং এখানে দেখা যাচ্ছে যে মূলত জমিটাতে জিঙ্ক ডেফিসিয়েন্সি বিশাল আকারে রয়েছে। এফেক্ট হিসাবে দেখা যাচ্ছে লালচে ভাব আছে পুরো জমিটাতে। এর পাশাপাশি বিষয় হচ্ছে যে এখানে ব্রাউন স্পট এবং ব্যাকটেরিয়া লিফ ব্লাইট দুটোরই আক্রমণ হয়েছে। এছাড়া অন্যান্য কোনো কিছু সেরকম দেখা যাচ্ছে না। কিছু কিছু পোকার অ্যাটাক হয়েছে, সেটা হয়তো মাইনর হিসাবে দেখা যেতে পারে। পাতাটা যে 2 পাশ দিয়ে হলদে হয়ে গেছে এবং মাঝখানে স্পট পড়ে গেছে, গোল 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 স্পট পড়ে গেছে। এটাকে ব্রাউন স্পট বলা হয় বা বাদামি দাগ, এবং সঙ্গে রয়েছে ব্যাকটেরিয়া লিফ ব্লাইট, 2 পাশ দিয়ে হলুদ হয়ে ব্যাকটেরিয়া আক্রমণে হয়েছে। তা এই ক্ষেত্রে এবং এর পাশাপাশি যে পাতার ডগার দিকে সমস্ত পাতাগুলি দেখা যাচ্ছে যে হলদেটে, সেটাও একটা কারণ, সেটা হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি, জিঙ্কের অভাব। তা মূলত এই 3টে সিমটম দেখা যাচ্ছে। তা সেই ক্ষেত্রে
এটা প্রকোপটা বাড়ছে এই কারণেই যে মূলত কৃষকেরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটাকে ফলো করছে না। অনেকবার বলা হচ্ছে, সেক্ষেত্রে অনুখাদ্যটা ঠিকমতোভাবে দেওয়া হচ্ছে না, এবং জৈব সার যে অর্গানিক ম্যাটার সেইটারও ঘাটতি থেকে যাচ্ছে। এটার ফলে কিছু কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে নাইট্রোজেন, ফসফেট, পটাশের উপর বেশি জোর দেওয়াতে এটা হচ্ছে। এর পাশাপাশি সঠিকভাবে যখন বীজতলা হয় সেই সময় বীজের বীজ শোধনটা ঠিকমতো হচ্ছে না, এবং বীজতলাটা সাধারণত মালদায় দেখা গেছে প্রায় 80 দিন, 90 দিন, 100 দিন থেকে যাচ্ছে। সেক্ষেত্রে ডেফিসিয়েন্সি সিমটমটা বীজতলাতেও থেকে শুরু হয়ে যাচ্ছে, মোটা ক্যারি করে এখানে নিয়ে চলে আসছে। সেই জন্য যদি বীজতলাটাও ঠিকমতো শোধন করা যেত বা বীজ শোধনটা করা যেত, এবং সঙ্গে হলো ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টকে ফলো করা, যে সমস্ত ম্যাক্রো খাবারগুলোকে বা মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্তকে ঠিকমতোভাবে দেওয়া, সুষম হারে রাসায়নিক সার প্রয়োগ, জৈব সারের প্রয়োগ, জীবাণু সারের প্রয়োগ করলে আশা করি এই প্রথম অবস্থাতেই এই রোগটা নির্মূল হয়ে যাবে। মূলত এই তিনটের অভাবের জন্য মানে তিনটে সিমটম দেখা যাচ্ছে, তা সেই ক্ষেত্রে আমরা প্রেসক্রাইব করতেই পারি। সেটা হচ্ছে জিঙ্ক ইডিটিএ 1 গ্রাম প্রতি লিটার জলে 2 বার স্প্রে। এটা এর পাশাপাশি ওর সাথেও দিতে পারে যে কোনো রকমের একটা ফাঞ্জিসাইড বা ব্যাকটেরিসাইড। কার্বেন্ডাজিম 1 গ্রাম 50% WP 1 গ্রাম 1 লিটারে, অথবা কার্বেন্ডাজিম ম্যানকোজেব মিক্সচার 2 গ্রাম পার লিটারে, অথবা হেক্সাকোনাজল বা ট্রাইসাইক্লোজল বা প্রপিকোনাজল স্প্রে করা যেতে পারে। অবশ্যই সঙ্গে কিন্তু জিঙ্ক ইডিটিএ 1 গ্রাম প্রতি লিটারে দিতে হবে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।